জামাত শিবির নিষিদ্ধ করতে সর্বসম্মত 14 দল, জানালেন ওবায়দুল কাদের। গণভবনে প্রধানমন্ত্রী সভাপতিত্বে বৈঠক। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক, কালো ব্যাজ ধারণ ও প্রার্থনার আহ্বান। শিক্ষার্থীদের উপর গুলি বন্ধ চেয়ে রিটের আদেশ আজ, পরিবারের সঙ্গে কথা বলে সমন্বয়কদের ছেড়ে দিবে ডিবি। কারফিউ শিথিলে প্রাণচঞ্চল সারা দেশ, সড়কে বেড়েছে যানবাহন, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এবং রাস্তা না থাকায় নিজ বাড়িতে বন্দি দশায় কুষ্টিয়ার 8টি পরিবার, বাড়ি থেকে বের হতে পার হতে হয় ইটের প্রাচীর। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে সিদ্ধান্ত নিয়েছে 14 দল। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে 14 দলের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিষয়টিকে স্বাগত জানিয়ে জোটের নেতারা বলেন, তাদের আশা এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করবে সরকার। বিস্তারিত শামীম আক্তারের প্রতিবেদনে। সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রায় 2.5 ঘণ্টার এই বৈঠকে দেশের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সূচনা বক্তব্য দেন জোট প্রধান শেখ হাসিনা। বলেন, বিএনপি জামায়াত শিবিরের জঙ্গিরা দেশের উপর অশুভ থাবা দিয়েছে। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে, আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। সভায় 14 দল নেতারা দেশের সাধারণ মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জাতীয় স্বার্থে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। 14 দলের অংশীদার জাসদ নেতা হাসানুল হক ইনু জানান, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা সময়ের দাবি। জঙ্গি সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার। 14 দল জামাত শিবির সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক, আমাদের প্রস্তাব দিয়েছি। আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন বলেন, 14 দলের এই মতামতের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো। 14 দলের আরেক অংশীদার বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, জামায়াত শিবির নিষিদ্ধ হলে কোনো ধরনের কর্মসূচি করতে পারবে না। অবশ্যই সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। প্রধানমন্ত্রী সহ সিদ্ধান্ত নেওয়া মানে সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হবে। এ সময় 14 দল নেতারা সাংবাদিকদের বলেন, সময় ক্ষেপণ না করে জোটের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করবে সরকার। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনের নামে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশ জুড়ে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এ সময় ধারণ করা হবে কালো ব্যাজ, প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে হবে প্রার্থনা। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সহিংসতায় মৃত্যু বেড়ে এখন 150 জন। জয় যাদবের রিপোর্ট। কোটা আন্দোলনের নামে সাম্প্রতিক সহিংসতায় ঘটেছে হতাহতের ঘটনা। নিহতদের স্মরণে সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হবে।
সবাই ধারণ করবেন কালো বেজ। বৈঠকের বিস্তারিত তুলে ধরে বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, নিহতদের আত্মার শান্তি কামনায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা হবে। মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি হলো ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা প্রার্থনায় প্রার্থনা করা হবে। কোটা আন্দোলন নিয়ে মন্ত্রিসভায় প্রতিবেদন দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দেওয়া হয়েছে আলাদা প্রতিবেদন। যে আজকের উনি সবাই বলেছেন, গতকাল 147 বলেছিলেন, আজকে বোধহয় আরো 3টি যোগ হয়েছে 150 বলেছেন। এদিন মন্ত্রিসভায় আলোচনার এজেন্ডা ছিল 9টি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, এপ্রিল থেকে জুন পর্যন্ত এই 3 মাসে 60টি সিদ্ধান্ত হয়, যার মধ্যে বাস্তবায়ন হয়েছে 39টি। এই সময়ে সংসদে পাশ হয় 4টি আইন। আজকের আলোচনার নির্দেশটা আমি আপনাদেরকে জানিয়েছি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আদালত বলেন, যাকে তাকে ধরে নিয়ে ডিবি অফিসে খাবার টেবিল সাজিয়ে বসিয়ে দেয়া জাতির সঙ্গে মশকরা। এদিকে সহিংসতায় হতাহতের ঘটনায় 9 সদস্যের গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা দমনে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ হতাহত হয়। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের উপর গুলি চালানো বন্ধ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে পরিবারের হাতে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন 2 আইনজীবী। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর প্রাথমিক শুনানি হয়। পরে মঙ্গলবার শুনানি শেষে আদেশের দিন ধার্য করেন আদালত। এই সময় রিটকারী আইনজীবী মঞ্জুর মতিন ও আইনুন নাহার উচ্চ আদালতে এই রিট পিটিশন দায়ের করেন। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি, নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। রাষ্ট্রীয় সম্পদে আর কোনো হামলা হবে না মর্মে নিশ্চয়তার দাবি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা চেয়েছি যে রিট পিটিশনটা করা হয়েছে খারিজ করার জন্য আমরা প্রেয়ার করছি। তবে আজকে হাফারলি হয়েছে, হিয়ারিং হয়েছে, আগামীকাল আবার সকালে হিয়ারিং শুরু হবে। এদিকে সহিংসতা হতাহতের ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে। সাধারণ নাগরিক ও পেশাজীবীদের সমন্বয়ে 9 সদস্যের এই কমিশনের সভাপতি করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিনকে। যুগ্ম সভাপতি হয়েছেন অ্যাডভোকেট সুলতানা কামাল। এই কমিশনকে সহায়তার জন্য 8 জনকে উপদেষ্টা রাখা হয়েছে। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনের সমন্বয়কদের কাউকেই জোর করে রাখা হয়নি, অত্যাচারও করা হয়নি, এমন দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। দুপুরে ডিবি কার্যালয়ের গেটে তিনি সাংবাদিকদের জানান, সমন্বয়ক এবং তাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। নিরাপদ বোধ করলে শীঘ্রই পরিবারের কাছে ফিরে যাবেন তারা। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কার উপরে কোনো অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে, যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি।
কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের দেয়া আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় সারা দেশে বিক্ষোভে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে আন্দোলনের প্রস্তুতির সময় মিরপুর, পল্টন, সায়েন্স ল্যাব এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। মোড়ে মোড়ে ব্যাপক উপস্থিতি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। ঢাকার বাইরেও বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সোমবার দুপুর 2টা, অনেকটাই ফাঁকা রাজধানীর শাহবাগ এলাকা। কড়া পাহারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা সদর দপ্তরে 6 সমন্বয়কের দেয়া বিবৃতি জোরপূর্বক দাবি করে সোমবার সারা দেশে বিক্ষোভের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাকি সমন্বয়করা। তবে রাজধানীর কোথাও তেমন দাঁড়াতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে দুপুর 12:30টায় পল্টন এলাকায় বিক্ষোভের প্রস্তুতির সময় আটক করা হয় 4 শিক্ষার্থীকে। প্রেস ক্লাব এলাকাতেও ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি। রাজধানীর উত্তরায় রাস্তায় নামতে গেলে কয়েকজনকে আটক করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কড়া অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক এবং যারা নেতারা ছিল তারা কিন্তু তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। তো এখন আর মাঠে তারা নাই। এখন যারা আসবে তারা সবাই দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে আমরা আছি। আমরা জনগণের নিরাপত্তা এবং জনগণের যানবাহনের নিরাপত্তার জন্য যা কিছু করার আমরা সেইভাবেই আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে সকাল 11:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 9 দফা দাবিতে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও। চট্টগ্রাম নগরেও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কারফিউ পরিস্থিতির 10ম দিনে রাজধানীর নগর জীবন অনেকটাই স্বাভাবিক। সকাল থেকে সড়কে বাড়ে যানবাহনের চাপ। বাস, সিএনজি সহ বেশিরভাগ যানবাহনে যাত্রী থাকলেও সংকটে রয়েছেন পাঠাও রাইডাররা। এদিকে নিরাপত্তা নিশ্চিতে সড়কে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত সহকর্মী ইফতেখার রেজা রিপোর্টে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সোমবারও কারফিউ বলবৎ। এদিন কারফিউ শিথিল রাখা হয় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, 11 ঘন্টা। দেশের চলমান পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক রাখতেই শিথিল করা হয় কারফিউ। প্রতিদিনই বাড়ছে শিথিলের সময়, তাই সড়কেও বাড়ছে যানবাহন। সোমবার সকাল থেকে রাজধানীর সড়ক জুড়ে ছিল যানবাহনের সরব উপস্থিতি। আসলে যেহেতু কিছুদিন আমাদের একটা অন্য সময়ের ভিতর দিয়ে গেছে, আর আজকে যেহেতু অফিস ডে, এজন্য সকাল থেকে মোটামুটি চাপ পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে ফকিরাপুল এলাকা দিয়ে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরছে জনজীবনে। তবে পথে চলতে ভয়ও পাচ্ছেন কেউ কেউ। কিছুটা শিথিল হয়েছে, চলাচলের জন্য মানুষ এসে স্বস্তি ফিরে পাচ্ছে। রেগুলার টাইম যেটা ছিল ওইটাই চলে আসছে, তো আশা করি যে পরিস্থিতি আগের থেকে অনেকটা স্বাভাবিক। এখনো আমরা একটা অনিশ্চয়তার মধ্যে অফিস করতে হচ্ছে, মানুষের মধ্যে উৎকণ্ঠা, মানুষ কেমন একটা অস্থিরতা ভাব এখনো আছে। যে আসলাম এখন মাত্র লক্ষ্মীবাজার থেকে, খুব ইজিলি চলে আসলাম, কোনো সমস্যা হইতেছে না আশা করতেছি ইনশাআল্লাহ। পাঠাও চালকরা বলছেন কারফিউ শিথিলের কারণে পথে নামতে পারলেও যাত্রী সংকটে ভুগছেন তারা। গত বৃহস্পতিবার, বুধবার থেকে বের হয়েছে, কিন্তু আমাদের ইনকাম সোর্স তো নাই, ইনকাম কমে গেছে। আমাদের নেট বন্ধ ছিল, নেটটা খুলেছে, আমরা এখন পর্যন্ত কল পাচ্ছি না। এখন তেমন ভাড়া হচ্ছে না, লোকজন নাই, রাস্তা ফাঁকা এই পর্যন্ত। নিরাপত্তা নিশ্চিতে সড়কের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও রয়েছে চোখে পড়ার মতো। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। কারফিউ শিথিল হওয়ায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে সারা দেশে। সড়ক, মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে যানবাহনের চাপ। খুলেছে দোকানপাট, শপিং মল, অফিস ও কলকারখানা। চিরচেনা রূপে ফিরছে শহরগুলো। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। কারফিউ শিথিল হওয়ায় চিরচেনা রূপে ফিরছে গাজীপুর। বেড়েছে যানবাহন চলাচল। দূরপাল্লার বাস ও পণ্যবাহী গাড়ির চাপ সড়ক, মহাসড়ক জুড়ে। খুলেছে শিল্প কারখানা সহ সব ধরনের দোকানপাটও। শহরে মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো। জোরদার রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। ঢাকা আরিচা মহাসড়কেও বেড়েছে ব্যস্ততা। নির্বিঘ্নে চলছে সব ধরনের যানবাহন। চাপ বেড়েছে পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটেও। আরিচা ঘাটে বেড়েছে যাত্রী ও যানবাহন। ফেরিও চলছে নিয়মিত।
দিনের 16 ঘন্টা কারফিউ শিথিল থাকায় ময়মনসিংহে ফিরেছে কর্মচঞ্চলতা। সড়কে বেড়েছে ইজি বাইক ও রিক্সা চলাচল। অফিস, দোকানপাট, শপিং মল সহ সবখানেই দেখা যায় ভিড়। ব্যবসা বাণিজ্যও চলছে পুরোদমে। আমাদের যে কাস্টমারগুলো ছিল, আমাদের যে সার্ভিস সেন্টারের কাস্টমার ছিল, ওরা একটু ভোগান্তির মধ্যে পড়েছে। আমাদের কাজগুলো একসাথে জমে গেছে। তেমন কাস্টমার নাই, আগে তো মোটামুটি ছিল, এখন একবারেই নাই বললেই চলে। আগের তুলনায় এখন রাস্তাঘাটে একটু স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান। প্রাণচঞ্চল হয়ে উঠেছে ফেনী শহর। দোকানপাট, শপিং মলে মানুষের উপচে পড়া ভিড়। অফিস আদালত পাড়াও সরগরম। সোমবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় জনজীবন ফিরছে স্বাভাবিক নিয়মে। তো এখন মোটামুটি পরিস্থিতি আগে থেকে নিয়ন্ত্রণে আছে, এখন মোটামুটি ভালো আছে। কোনোরকম ছেলে মেয়ে নিয়ে খাওয়ার মতো, চলার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা এখন ব্যবসা অফিস করতে পারতেছি, আর কাজকর্ম সাথে করার জন্য সবাই দিন মজুররা কার্যক্রম করে খাইতেছে। সামনের পরিস্থিতি কি দেখা যায় আমাদের কোনো মাথায় ধরতেছে না যে কি হবে দেশে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গত কয়েকদিন যাবত আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা কারফিউর যে শিথিল টাইমটা আস্তে আস্তে বাড়াচ্ছি মানুষের প্রয়োজনে, এবং জনজীবনে স্বস্তি এসেছে সেটাকে ভিত্তি করে আমরা কিন্তু কারফিউর শিথিলের টাইমটা আস্তে আস্তে বাড়াচ্ছি। উৎপাদনে ফিরেছে সাভারের শিল্প কারখানাগুলো। মহাসড়কে বেড়েছে দূরপাল্লার বাস ও পণ্যবাহী গাড়ি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। কোটা আন্দোলনে ঘিরে সহিংসতায় রাষ্ট্রের যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া যাবে, কিন্তু যে প্রাণগুলো ঝরে পড়ল তা ফেরত পাওয়া যাবে না, এমনটাই মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সোমবার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে কোটা আন্দোলনের 6 সমন্বয়কারীর সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি কোটা আন্দোলন নিয়ে দেশে অশান্তি বিরাজ করছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান শিক্ষার্থীদের বুকে আর একটি গুলিও যেন না লাগে। এ সময় তিনি আরো বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের সুনির্দিষ্টভাবে বিচার করতে হবে। ক্ষয়ক্ষতি কিছুই না। ক্ষয়ক্ষতি কেন কিছু না? এই ক্ষয়ক্ষতি যেই সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের ট্যাক্স দিয়েই করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব। কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এই প্রাণ কি ফিরে আসবে? এগুলোর জন্য যারা যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দেশে ফিরল ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। 29 জুলাই সোমবার বিকেল 5:30টায় তাকে বহন করা উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় অবতরণ করে। এ সময় বিমানবন্দরে শাফিন আহমেদের বড় ভাই হামিন আহমেদ সহ উপস্থিত ছিলেন তার স্বজনরা। আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে তার জানাজা। এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। সেখানে শায়িত আছেন শাফিন আহমেদের বাবা সঙ্গীত গুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুল শিল্পী ফিরোজা বেগম। ওর এই আকস্মিক চলে যাওয়াটা আমরা সবাই কিন্তু একদম স্তব্ধ হয়ে আছে। আমাদের কোনো কথা বলবার মতো কোনো মানসিকতা নাই। আসলে আমরা কি বলবো কিছুই বুঝতে পারছি না। রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল হোসেন। নিহতের বাবা অভিযোগ করেন, ছাত্র আন্দোলন থেকে বিরত থাকতে মাইকিং করায় এ হত্যাকাণ্ডের শিকার হয় কামাল। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদনে। মায়ের কোলে কান্না করছে মাত্র 10 দিন বয়সী অবুঝ ছোট্ট শিশুটি। বাবা নামের বটগাছের ছায়া বুঝে ওঠার আগেই হয়েছে এতিম। দুর্বৃত্তের ছুরিকাঘাত কেড়ে নেয় বাবা কামালের প্রাণ। স্বামীর এমন মৃত্যুতে স্তব্ধ স্ত্রী। বারবার বলছিলেন সকালেই বাড়ি ফিরবে কামাল। না ও সকালবেলা তো আসবো। ও যে বাসায় নিয়ে আসলে বাসায় ট্রিটমেন্ট করবো, ওদিকে থাকলে কষ্ট হয়ে যাবো। এলাকাবাসী জানায়, সোমবার রাত 9টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় 3-4 জনের একদল দুর্বৃত্ত 33 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবার দাবি কোটা আন্দোলন থেকে বিরত থাকতে মাইকিং করায় এ হত্যাকাণ্ড। আমার ছেলের অপরাধ এইটাই যে সে মাইকিং করছিল যে ভাইরা আপনারা এখানে দৌড়াদৌড়ি করবেন না, আমাদের এলাকার ক্ষতি হয়, ক্ষতি হইলে আমাদের সমস্যা আছে, আপনারা যা যা বাসায় যান গা, এই কথাগুলি বলছি। সেই প্রতিবেশীরা জানান রাজনীতিতে সক্রিয় হলেও কারো সঙ্গে দ্বন্দ্ব ছিল না তার। খুবই ভালো মানুষের মন মানসিকতা খুবই ভালো, কেউ সাথে ঝগড়া বিবাদ এই পর্যন্ত আমরা দেখিও নাই শুনিও নাই। 3 সন্তানের জনক কামাল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এমন হত্যাকাণ্ডের বিচার দাবি মায়ের। আমার ছেলের তো দল করতো আওয়ামী লীগের, আর আমার ছেলে যেন সুস্থ তদন্ত করে দলের লোকেরা প্রধানমন্ত্রী যদি এরা শাস্তি করে। পুলিশ বলছে হত্যায় জড়িতদের আটক করতে চলছে অভিযান। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রাস্তা না থাকায় 3 বছর ধরে নিজ বাড়িতে বন্দি দশায় কুষ্টিয়ার 8টি পরিবার। বাড়ি থেকে বের হতে পার হতে হয় ইটের প্রাচীর। বাজার কিংবা ছেলে মেয়েদের স্কুলে যাওয়া সবই করতে হয় এই প্রাচীর টপকিয়েই। এ যেন নিজ বাড়িতেই বন্দি জীবন। দীর্ঘদিনের এমন মানবেতর জীবন যাপন থেকে মুক্তি চায় এই 8 পরিবারের প্রায় 50 সদস্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই দীর্ঘদিন ধরে ইটের প্রাচীর টপকিয়ে বাড়ি থেকে বের হয় কুষ্টিয়া সদর উপজেলার খোর্দ আইলচারা গ্রামের বসবাসরত 8টি পরিবারের প্রায় 50 সদস্য। শুধু তাই নয়, ছেলে মেয়েদের স্কুলে যাওয়া সহ যে কোনো প্রয়োজনে বাইরে বেরোতে হলেই টপকাতে হয় এই ইটের প্রাচীর। বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকায় প্রায় 3 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন এসব পরিবারের সদস্যরা। রাস্তার জন্য এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ঘুরছেন বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে। মিলেছেও প্রতিশ্রুতি, কিন্তু আজও সেই বন্দিদশা থেকে মেলেনি মুক্তি। ঘর করার কারণে আমাদের পথটা বন্ধ হয়ে যাচ্ছে। আজ 2 বছর যাবত আমরা এইভাবে পাঁচিল টপকে আমরা যাতায়াত করি। আমাদের ভ্যান আছে বা অটো আছে, ওইগুলো আমরা ওইভাবে রিস্ক নিয়ে গোরস্থানের মধ্যে রাখা লাগছে। এছাড়া আমাদের যদি কোনো মানুষ মারা যায় বা কেউ যদি অসুস্থ হয়, আমাদের সেটা নিয়ে যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা ডিসি কোর্টে জানাইছি, আমরা থানাতে জানাইছি, এসপির কাছে জানাইছি। পরিবারের সদস্যদের কেউ মারা গেলেও প্রাচীর টপকিয়েই বের করতে হয় মরদেহ। চিকিৎসা সহ সব প্রয়োজনীয় কাজই করতে হয় এভাবেই। তাই চাপা ক্ষোভ নিয়েই কয়েক বছর ধরে এখানকার বাসিন্দাদের বসবাস। শাশু মারা গেছিল, আমরা তাও লাশটা নিয়ে যেতে পারিনি রাস্তা ড্যামা। আমরা যে রাত্রি বাড়ি আসবো, আমরা আসতে পারিনি। আমাদের বাচ্চা যে অসুখ আছে নিয়ে যাবো, নিয়ে যেতে পারিনি। মান্য করে ব্যক্তিগত যা দেখুন দেখুন বলি আর দেখেন ধানটা নিয়ে যাওয়া যায় না, 2 জন ধরে আসি, কাকাই করে আসি, পার করে আবার ফের মাথায় করে নিয়ে যেতে হয়, রাস্তায় নিয়ে যেতে হয়। তবে প্রশাসন বলছে এ বিষয়ে অভিযোগও পেয়েছেন তারা, দ্রুতই নেবেন ব্যবস্থা। আমি এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আমাদের সদর উপজেলার নির্বাহী অফিসারকে জানিয়েছি, সে যেন সরেজমিন তদন্ত করে। আমরা চেষ্টা করছি আইনগতভাবে এটির যে সমাধান আইনের ভিতরে নিহিত রয়েছে সেই সমাধান নিশ্চিত করার জন্য। শুধু আশ্বাস নয়, দ্রুতই এই সমস্যা সমাধান চাই এখানকার বাসিন্দারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় G3 সুবর্ণ রুই মাছ চাষে সফলতা পেয়েছেন দক্ষিণ চট্টগ্রামের দিদার। মাছ চাষ করে বছরে 9 থেকে 10 লাখ টাকা আয় করছেন তিনি। এমনকি অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তার খামারে। দিদারের সাফল্যে অনেকেই এগিয়ে আসছেন মাছ চাষে। সহকর্মী AKM নাজিমের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। G3 সুবর্ণ রুই মাছ চাষ করে সফল হয়ে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা উপজেলা ও স্থানীয়দের কাছে মডেল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন মৎস্য খামারি দিদার। এটি স্বাভাবিক রুই মাছের তুলনায় 50 থেকে 55% বেশি বৃদ্ধি পায়। মাছটির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, খেতেও বেশ সুস্বাদু। 2018 সালে মমতা এনজিও থেকে 50,000 টাকা ঋণ ও প্রশিক্ষণ নিয়ে 2টি পুকুরে পোনা ও মাছ চাষ শুরু করেন দিদার। এতে অনেকের কর্মসংস্থান হয়েছে। আমার টোটাল প্রজেক্ট আছে 12টার মধ্যে আমি এই 4টাতে নার্সিং করি। এর মধ্যে আপনার নাইলুটিকা, পাঙ্গাস, তারপরে কার্প জাতীয় মিশ্র মাছ। সুবর্ণ রুই জিফিতি রুইতে 30-35 হাজার টাকা খরচ হয়েছে, আরও 20-30 হাজার টাকা খরচ হবে ইনশাল্লাহ, হতে পারে।
50-60 হাজার টাকা খরচ করলে আমার আঙ্গুলি সাইজ হলে 1.5 মাস বয়সে 3-4 লাখ টাকার ব্যবসা হবে ইনশাল্লাহ। বর্তমানে 700 শতক জমির 12টি পুকুরে মাছ চাষ করছেন দিদার। কার্ভ জাতীয় রেণুপোনা চাষের মাধ্যমে 3 মাসে মাত্র 60,000 টাকা ব্যয় করে 3.5 লাখ টাকা আয় করেন। তার এমন সফলতায় এখন অনেকে আসছেন মাছ চাষে। প্রান্তিক খামারিদের প্রশিক্ষণের পাশাপাশি ঋণ দিয়ে সহযোগিতা করে মমতা এনজিও। প্রান্তিক পর্যায়ে খামারিদেরকে প্রশিক্ষণ দেয়া, পোনা তাদেরকে ভালো জাতের পোনা সরবরাহ করা হতে শুরু করে আধুনিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করলে দ্রুত এটার বাড়নটা হবে এবং এই মাছ দিয়ে যাতে মৎস্যের চাহিদাটা মেটানো যায় সেটার জন্য কাজ করে আসছে মমতা। উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষে সব ধরনের সহযোগিতার কথা জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা। আমাদের একজন খামারি ডাঙ্গারচর কর্ণফুলী, সে সুবর্ণ রুই, আমরা জানি সুবর্ণ রুই আমাদের 4র্থ প্রজন্মের রুই, যার উৎপাদন ফিল্ড লেভেলে দেখা যায় যে অন্যান্য আমাদের রুইয়ের চেয়ে প্রায় 30 থেকে 35 গুণ বেশি, এবং এটা যদি আমরা সম্প্রসারণ করতে পারি আমাদের চাষিরা আরও অধিক লাভবান হবে। এখন প্রতি বছর 9 থেকে 10 লাখ টাকা আয় করছেন খামারি দিদার। নিউজ ডেস্ক, দেশ টিভি। এতিমখানার আড়ালে জামাত শিবিরকে পৃষ্ঠপোষকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদের অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে একাধিকবার গ্রেফতার করে। তার এতিমখানায় নিয়মিত জামাত শিবিরের সভা সমাবেশ চলে বলছেন স্থানীয়রা। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। রাজশাহী মহানগরীর শিরোইল মোল্লা মিল এলাকার দাওয়াতুল ইসলাম শিশু সদন বা এতিমখানা প্রতিষ্ঠানটির আড়ালেই এখানে নিয়মিত বসে জামাত শিবিরের পরিকল্পনা বৈঠক। রাজশাহী ও তার আশেপাশের এলাকায় সম্প্রতি চালানো নাশকতার ঘটনায় ওই এতিমখানার সুপারিনটেন্ডেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন ওই এতিমখানায় প্রায় বসে জামাত শিবিরের বৈঠক, আসতেন নারী সদস্যরাও। নাশকতাকারীদের পৃষ্ঠপোষকতার অভিযোগে সুপারিনটেন্ডেন্ট আবুল কালাম আজাদ আগেও গ্রেপ্তার হয়েছিলেন একাধিকবার। এর আগেও এখানে কয়েকবার এতিমখানায় র্যাব, পুলিশ, যৌথ বাহিনী অভিযান চলে এসলো, উনিকে গ্রেপ্তার করে অস্ত্র সহ এর আগে গ্রেপ্তার করেছিল। উনি কিছুদিন পরপরই জামিনে বাড়িয়ে যায়। উনি জামাত শিবিরের সাথে জড়িত, এর আগে বেশ কিছুবার গ্রেপ্তার হয়েছে এবং মাঝে সাঝে ওনার ছত্রছায়ায় কিছু জামাত শিবিরে সেখানে মিটিং করে। হ্যাঁ, মাঝে মধ্যে ওদের মিটিং মিছিলের জন্য আহ্বান করা হয়, মিছিল মিটিং করে এখানে। সোমবার এতিমখানায় গিয়ে শিশুদের পাওয়া গেলেও ছিলেন না কোনো শিক্ষক। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার কথা স্বীকার করলেও এতিমখানার সংশ্লিষ্টরা বলছেন পারিবারিক মামলায় গ্রেপ্তার হয়েছেন সুপারিনটেন্ডেন্ট। পারিবারিক একটা সমস্যা ছিল, তো হয়তো আমরা ধারণা করছি ওই কেসে হয়তো উনি অ্যারেস্ট হয়েছেন। তাছাড়া এই বিষয়ে আমাদের কিছু জানা নাই। এতবার অ্যারেস্টের বিষয়টা আমার জানা নাই। আমি ওখানে সভাপতির দায়িত্ব পাওয়ার পরে আমার মনে হয় এইবার এই ঘটনাটা ঘটলো। পুলিশ বলছে নাশকতায় সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার হয়েছেন আইনজীবী আবুল কালাম আজাদ। আগেরও বিস্ফোরক আইনে মামলা আছে তার বিরুদ্ধে। সাম্প্রতিক যে সহিংসতা হয়েছে বোয়ালিয়া থানা এলাকায় একটা সহিংসতার ঘটনায় ওনার সম্পৃক্ততা পাওয়ায় ওনাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেরও মামলা রয়েছে। পুলিশ বলছে এতিমখানাটিকে ঢাল হিসেবে ব্যবহার করেন আবুল কালাম আজাদ। স্থানীয় ক্ষমতাসীনদের আনুকূল্যে রক্ষা পান বারবার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল।